দর্শক, হাসপাতালে 10ম দিনের চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্যের খোঁজ নিতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ জানবো তার কাছে। আশিক মাহমুদ, আপনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা যেমনটা জেনেছি সেনাপ্রধান পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে। কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগেই 2 মিনিট আগেই সেনাপ্রধান তার গাড়ি বহন নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং সেনাপ্রধান প্রবেশ করার পরপরই নৌবাহিনীর প্রধান তিনিও তার প্রটোকল এবং তার নিরাপত্তায় যারা নিয়োজিত সে সকল প্রটোকল অফিসার সহ গাড়ি বহন নিয়ে তিনিও ভেতরে ঢুকেছেন। নৌবাহিনীর একটি প্রটোকলের যে নৌপ্রধানের যে প্রটোকলের যে গাড়িটি, সেই গাড়িটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি এখনো এভারকেয়ারের সামনে রয়েছে এবং এর ভেতরে তাদের যে দুইটি গাড়ি, অর্থাৎ তাদের যে সেনাপ্রধান এবং নৌপ্রধানের বহনকারী যে গাড়ি, সেই গাড়ি দুটি ভেতরে প্রবেশ করেছে এবং তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি অবস্থা সেই খোঁজ খবর নেয়ার জন্যই তারা এসেছেন বলে আমরা জানতে পেরেছি এবং ধারণা তারা আসবেন এটিকে চিন্তা করে এখানের নিরাপত্তা জোরদার করা হয় এবং আমরা কিছুক্ষণ আগে দর্শকদের জানিয়েছিলাম যে আমরা খবর পেয়েছি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে এখানে সেনাপ্রধান খালেদা জিয়ার চিকিৎসা সেবার সর্বশেষ খোঁজ খবর নিতে তিনি আসবেন এবং তার ঘণ্টাখানিক পরেই তিনি আসলেন এবং তার সাথে আমরা দেখলাম নৌবাহিনীর প্রধানও এসেছেন। আমরা ধারণা করছি বিমান বাহিনীর প্রধানও হয়তো আসতে পারে, কারণ আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় 3 বাহিনীর প্রধান এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডে রাষ্ট্রীয় নানান কাজে একসাথে যেয়ে থাকেন। আমরা ধারণা করছি হয়তো বিমান বাহিনীর প্রধানও আসতে পারেন, তবে সেটি আসলে তিনি এখনো আসেননি, সেটি আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। একটু জানাতে চাই যে খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে গত 10 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং গত সোমবার ভোরবেলা তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে এই যে এভারকেয়ার হাসপাতালের যে আইসিইউ রয়েছে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন, তার শারীরিক অবস্থার আর তেমন কোনো উন্নতি হয়নি। তাকে বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যেই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা সেবাটি এখনও চলছে এবং আজকে তার শারীরিক অবস্থার যে আপডেটটি আমাদেরকে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো উন্নতি না হলেও খালেদা জিয়া তার মেডিকেল বোর্ডের যে চিকিৎসা সেবা সেটি তিনি গ্রহণ করছেন এবং গ্রহণ করার ফলে তারা যেটি ধারণা করছেন যদি তিনি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন তাহলে হয়তো তিনি আবারও মানুষের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন, এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে। তবে বলতে চাই যে তার খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ কিছু জটিলতা রয়েছে। তার ডায়াবেটিক্স রয়েছেন, তার লিভার সিরোসিস আছে, তার কিডনিতে জটিলতা রয়েছে, তার ফুসফুসে সংক্রমণ আছে, তার ফুসফুসের জটিলতা রয়েছে, তার শরীরে পানি জমে গেছে, বিভিন্ন জায়গায় তার বেশ জটিলতা রয়েছে। সেই কারণেই আসলে দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু অসুস্থ এবং তারই ধারাবাহিকতায় তিনি এই মুহূর্তে আসলে খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আসলে বলছি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই যে এভারকেয়ারের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই যে এভারকেয়ারের সামনে কিছুক্ষণ আগে সেনাপ্রধান এসেছেন। আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে বিমান বাহিনীর প্রধান তিনিও আসবেন। মাহমুদ, আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ যেমনটি জানালেন যে সেনা প্রধান ও নৌ প্রধান কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আশিক যেমনটা জানালেন যে হয়তো বিমান বাহিনী প্রধানও কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছতে পারেন। মেডিকেল বোর্ডের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন এমনটা জানান। তার আশা আবারও সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে বেগম জিয়াকে দেয়া অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে কাজ শুরু করেছে বিশেষ বাহিনী SSF এর সদস্যরা। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। মঙ্গলবার সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়। বহিরাগতরা যেন ভেতরে প্রবেশ করতে না পারে এজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন হাসপাতালের সামনে। তারা বলছেন বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতিতে তারা ঘরে থাকতে পারেননি। রব্বুল আলামিন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তাকে বাসায় ফেরার তৌফিক দান করুক, এটাই আমাদের প্রত্যাশা। কি অবস্থায় আছে, ভিতরে কি অবস্থায় আছে আমরা এখনো জানতে পারি নাই।
তবে মানসিকভাবে আমরা স্বস্তিতে নাই। এই মুহূর্তে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন, কারণ দেশের যে সংকট চলতেছে। দুপুরের দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। তিনি জানান, যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা আসবেন মঙ্গলবার। এরপর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে দেশের বাইরে পাঠানোর বিষয়ে। ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন রাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে। সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ। আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা, অর্থাৎ আমেরিকা বলেন, UK বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ডাক্তার জাহিদ জানান, স্বাস্থ্য নিয়ে তিনি আর দলের অন্য বিষয়ে ব্রিফ করবেন রুহুল কবির রিজভী আহমেদ। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠকে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন এভারকেয়ার হাসপাতালে। তাকে নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন দুই উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বেগম জিয়া রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। বৈঠকে আলোচনা করা হয় বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে। শারীরিক অবস্থা বিবেচনায় তার নির্বিঘ্ন চিকিৎসা, যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি VVIP ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। ধন্যবাদ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এখনও দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, চাওয়া মাত্রই ওই পাস ইস্যু করা হবে। এছাড়া VVIPর মর্যাদা পাওয়া বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। শারীরিক নানা ধরনের অসুস্থতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে ও আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, দেশে ফিরতে এখনও তারেক রহমান কিংবা তার কোনো প্রতিনিধি লন্ডন হাইকমিশনে যোগাযোগ করেনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চাওয়া মাত্র যে কোনো সময় ওই পাস ইস্যু করবে সরকার। উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। পরে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়েও উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান,
পরিবার ও দলের সিদ্ধান্তের উপরই বিষয়টি নির্ভর করছে। না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। চিকিৎসকরা জানিয়েছেন স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে থাকলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে যায় তার পরিবার। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বাংলাদেশের কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই, যে যেমন স্ট্যাটাসের সেই অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে তিনি জবাবে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট গুরুত্ব দিয়ে দেখছে সরকার। নির্বাচনকে সামনে করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবার ও দলের পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যথাসময়ে লন্ডন থেকে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সভায় নিরাপত্তা, নির্বাচন, মাদক ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারেক রহমানের দেশে ফেরা কিংবা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব না মিললেও তিনি জানান, এই দেশে কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট খুব সিরিয়াসলি দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্নের জবাবে বলেন, কোনো দলের নির্দেশে এসপি বদল করা হয়নি। পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন। ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এ সময় তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্বাচন করুন। শারমিন মীরা, ৭১, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরার বিষয়টি ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডায়ালগের আয়োজনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরা না ফেরা একান্তই তার নিজস্ব ও পারিবারিক বিষয়। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পরিবারের প্রতি দেশের মানুষের যে আস্থা আছে, দেশের মানুষ তা বারবার প্রমাণ করেছে। বেগম জিয়ার সুস্থতার কামনায় দেশ বিদেশ থেকে মানুষ যে দোয়া আর ভালোবাসা দেখিয়েছে তা বিরল। প্রভাব পড়ার রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে। 3 বারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রভাব পড়েছে রাজধানীতে। অনেকটাই ফাঁকা ঢাকা, ক্রেতাদের আনাগোনা কমে গেছে বিপণী বিতানেও। সাধারণ মানুষ বলছে, খালেদা জিয়া ফিরে না এলে অনেকটাই স্থবির হয়ে পড়বে পুরো দেশ ও অর্থনীতি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। মঙ্গলবার অন্যান্য দিনের মতো স্বাভাবিক কর্মদিবস হলেও অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ। নেই গাড়ির চাপ, যাত্রীও কম দৈনন্দিন শহুরে জীবনে। নির্বাচনী তফসিলের সম্ভাব্য তারিখ ঘোষণা এলেও উচ্ছ্বাসের বদলে অনেকটাই নিরানন্দ দেশের মানুষ। কারণ হিসেবে যাত্রী, চালক, সাধারণ মানুষের ধারণা, 3 বারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় নেত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থাই এর বড় কারণ। বেগম জিয়ার অসুস্থতার যে ব্যাপারটা, এক একটা মানুষ এই অসুস্থতাটার কারণে দেখা গেছে তাদের আসলে স্বাভাবিক যে চলার যে গতিটা একটু থমকে গেছে। আজকে তো অনেক কম দেখতেছি। সাধারণ মানুষের জন্য ভোটের অধিকারের লেগা যে মানুষ
এত পরিশ্রম করছে, আজকে সেই মানুষটাই অসুস্থ। এই প্রভাব রাজপথ ছাড়িয়ে গিয়ে পড়ছে রাজধানীর বিপণী বিতানগুলোতেও। বিক্রেতাদের দাবি, গেল 2-3 দিন যাবৎ ক্রেতার দেখা মেলে না বললেই চলে। দোয়া মাহফিলের আয়োজন করছেন দোকান মালিকরাও। আমাদের তো প্রাণপ্রিয় নেত্রী, ওনার জন্য সবাই খুব একটা সমস্যার মধ্যে, মনের একটা দুর্দশা নিয়ে আছে। কি ব্যবসা করব, কি বাণিজ্য করবো, এটা মন মানসিকতা ভালো না কেউ। উনি তো অনেকদিন দেশের রাজনীতি ছিলেন, ওনার জন্য অনেকেই মন খারাপ, অনেকে দোয়াও করতেছে। আমার স্ত্রী ওনার জন্য দোয়া করতেছে। দলের সভানেত্রী, তো এটা সব মিলে ঢাকা শহরে তো একটা প্রভাব পড়বে। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, প্রায় সপ্তাহখানেক মতো এবার কেয়ারে। তো মানুষজন এটা নিয়ে একটু মনক্ষুণ্ণ, তাদের মনে বেদনা। রাস্তাঘাটে আমরা দেখি মানুষের মাঝে একটাই আলাপ যে উনি কবে সুস্থ হয়ে ফিরবেন আমাদের মাঝে। নির্বাচনী তফসিলের দিন তারিখও ঠিক, কিন্তু এই সময়ে বেগম জিয়ার এই শারীরিক অবস্থা দেশের শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সহ সব দিকেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা তাদের। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর ফেব্রুয়ারিতেই হচ্ছে ভোট। নির্বাচন পিছিয়ে যাবে এই ধরনের গুঞ্জনে কান না দিতে পরামর্শ দিলেন নির্বাচন কমিশন সচিব। ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফারজানা আক্তারের প্রতিবেদন। দেশের ইতিহাসে এই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে আসছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা ও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন। নির্বাচন নানা কারণে পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন নানা মহলে। এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব ৭১কে বলেন, কোনো গুঞ্জনে কান দেয়া উচিত হবে না। কান কথা শোনা উচিত না। কান কথা কেন শুনবো? গুঞ্জনের সাথে কাজ করি না এবং গুঞ্জন নিয়ে আমাদের কোনো নাই। আমরা আমাদের জায়গায় থেকে ঠিক। ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বলে জানান তিনি। ৭ তারিখ কমিশন সভায় তফসিলের সময় নির্ধারিত হতে পারে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেজন্য মক যে এক্সারসাইজ হলো, ওখানেও বলেছেন যে এই মাসের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। আবার আমাদের আনোয়ারুল ইসলাম সরকার সাহেব উনিও বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এখন হ্যাঁ, প্রশ্নটা স্বাভাবিক সঙ্গত যে দ্বিতীয় সপ্তাহ তো শুরু হয় ৭ তারিখে আর ১১ তারিখ পর্যন্ত বোধ হয়, তাহলে ৭ থেকে ১১-এর মধ্যে যে কোনো একদিন হবে। গণভোটের প্রশ্ন সবার কাছে বোধগম্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রচারণা চালানো হবে বলে জানান আখতার আহমেদ। এই বিষয়ের প্রচারণাটা মূলত তথ্য মন্ত্রণালয় এবং কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ওরা মুখ্য ভূমিকা পালন করছেন। আমরাও করব এবং আমাদেরটা আরেকটু সংকুচিত পরিসরে হবে। নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, যে কোনো সময় যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তবে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ তো আছে, লেসেন চ্যালেঞ্জ এমনই একটা জিনিস যে চ্যালেঞ্জটা জীবনে থাকবেই। এবারে একটা হচ্ছে যে কিছু কিছু চ্যালেঞ্জ অনুমেয়, যে আমরা ধরে নিতে পারি বা অনুমান করতে পারি যে এরকম পরিস্থিতি হতে পারে, আর কিছু কিছু জিনিস হচ্ছে অত্যন্ত আনফোর্সিন বা বলা যেতে পারে যে হঠাৎ করে এটাগুলো ঘটে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ কমিশন সচিবের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। প্রথমবারের মতো দেশের বাইরে থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিতে রেজিস্ট্রেশন করছেন তারা। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোথাও কোথাও জটিলতা তৈরি হয়েছে, ফলে আদৌ তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, এনআইডিকে পূর্ব শর্ত করা সঠিক সিদ্ধান্ত হয়নি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বিভিন্ন তথ্যসূত্রের হিসেব বলছে, প্রায় ১ কোটি বাংলাদেশি বসবাস করে প্রবাসে। আগামী নির্বাচনে প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও ভোট দিতে পারবেন তারা। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রবাসীরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশ নিচ্ছেন। বিগত দিনগুলোতে বাংলাদেশের জনগণ এবং প্রবাসীরা বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক, আমি আশাবাদ ব্যক্ত করি। খুবই আনন্দের বিষয়
যে অনেক দিন পরে, অনেক বছর পরে আসলে ভোট হচ্ছে বাংলাদেশে। রেজিস্ট্রেশন কার্যক্রম ও দূতাবাসের সহযোগিতা নিয়েও সন্তুষ্ট যুক্তরাষ্ট্র প্রবাসীরা। ওয়াশিংটন ডিসি এমবাসি অনেক ভালো কাজ করে আসছেন প্রবাসী বাংলাদেশিদেরকে রেজিস্ট্রেশন করাতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে। যেটা আমি দেখতে পাই আমাদের হাজার হাজার বাঙালি ভাই বোনদের মাঝে, যারা এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন, ভোট দিবেন এবং সবাই অনেক খুশি। স্বাধীনতার 55 বছর পর এই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বাংলাদেশের তার পছন্দের ক্যান্ডিডেটকে। দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি এই প্রবাসের মাটিতে শুধু একটি ভোটের অধিকারের জন্য। ভোটের থেকে বঞ্চিত ছিলাম, আমাদেরকে এই বছর সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। বন্ধ থাকার পর সৌদি আরব, মালয়েশিয়া সহ 7 দেশে পুনরায় চালু হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম। 18 ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী। বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ জানাচ্ছেন যে তাদের মেম্বাররা চেষ্টা করছে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, কিন্তু ওই অ্যাপসে এখনো পর্যন্ত সেই একই মেসেজ শো করছে, যেটা হচ্ছে যে দুঃখিত, আপনি যে এরিয়াতে রয়েছেন সেই এরিয়াতে এখনো নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়নি। কমিউনিটির দায়িত্বশীলদের সহায়তায় ভোটার নিবন্ধন কার্যক্রম সহজ হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। কমিউনিটি লিডারদের মাধ্যমেও এটা ছোট ছোট লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে। বাংলাদেশের জন্য এটি প্রথম অভিজ্ঞতা, তাই কিছুটা জটিলতা পাওয়াটা অস্বাভাবিক মনে করছেন না রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও গবেষক। প্রথমভাবে আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু যদি এটা এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, তাহলে পরে তো আশা করা যায় যে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে আছে তাদের প্রতি ন্যায্যতা নির্ণীত হবে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরই মাঝে লক্ষাধিক প্রবাসী অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেছেন, 1 কোটি প্রবাসীর বিপরীতে, যা অনেকটাই কম। তবে নিবন্ধনের ক্ষেত্রে এনআইডিকে পূর্ব শর্ত করা হয়েছে। অনেক প্রবাসীরই নেই এনআইডি। এই কারণে প্রবাসী ভোটার নিবন্ধন অনেক কম বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এখন অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে, হাতে খুবই কম সময়, এই সময়ের মধ্যে যদি এনআইডিকে প্রিরিকুইজিট ধরে ভোটার লিস্ট করা হয়, তা স্বভাবতই অনেকেই ভোটার হতে পারবেন না। তো ভালো কথা যে এখন পর্যন্ত 1,20,000 ভোটার হতে পেরেছেন। আশা করি যে কয়েকদিন এখনো বাকি আছে, আমাদের অনেক বেশি প্রবাসী আরও ভোটার হবেন এবং আমাদের ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ওনারা অংশগ্রহণ করতে পারবেন। তবে এখনও যতটুকু সময় আছে তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে রেজিস্ট্রেশন সংখ্যা আশানুরূপ বাড়বে বলে মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। আস্থা ফেরানোই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কাজ হবে বলে মনে করেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া। তার বিশ্বাস, ধারাবাহিকভাবে 5 ব্যাংক যখন মার্জ হয়ে যাবে তখন সম্মিলিত ইসলামী ব্যাংকই হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। তবে খেলাপি ঋণের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া মঙ্গলবার গভর্নরের সাথে দেখা করতে আসেন বাংলাদেশ ব্যাংকে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আমার প্রথম ইমপ্রেশন হচ্ছে যে সরকারি মালিকানায় একটা ইসলামী ব্যাংক যাত্রা শুরু করছে। এটা একটা, আমি মনে করি সমগ্র জাতির কাছে এটা একটা সুসংবাদ। নতুন এই চেয়ারম্যান জানান তার প্রথম এবং প্রধান কাজ হবে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আজকে আমি মাননীয় গভর্নরের সাথে ইনফরমালি মিটিং করেছি, জেনেছি। অর্থ মন্ত্রণালয়, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। আমি জানছি, শিখছি এবং ইনশাল্লাহ সেভাবে সামনের দিকে কাজ করতে পারবো। 5 ব্যাংক মার্জ হবে ধীরে ধীরে এবং পুরো মার্জ প্রক্রিয়া শেষ হলে সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকের রূপ নেবে বলেও আশাবাদ জানান আইয়ুব মিয়া। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা আমি করব। জাতির কাছে একটা আশার প্রতীক হিসাবে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে সবার সামনে পরিচিত করানো, এটাই আমার লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মার্চ হতে যাওয়া ইসলামী এই 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকারও বেশি। বিপুল এই ঋণের বড় অংশই খেলাপি। গ্লোবাল ইউনিয়ন আর ফার্স্ট সিকিউরিটি এই 3 ব্যাংকের 92% বেশি ঋণ খেলাপি। তবে 5 ব্যাংক হিসেব করলে তা দাঁড়ায় 77%। বিপুল এই খেলাপি ঋণ কোন কৌশলে উদ্ধার করবেন তা জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। এই বিষয়গুলো সব পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের আনুষ্ঠানিকভাবে বোর্ড যখন কার্যক্রম শুরু করবে তারা সবগুলোই অলরেডি সরকার অনেকগুলো বাংলাদেশ ব্যাংক অনেকগুলো রেগুলেশন করেছে, সরকার আইন অর্ডিন্যান্স করেছে, এর আওতায় পরীক্ষা নিরীক্ষা করেই আমরা সেভাবে সামনের দিকে অগ্রসর আপনার সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে আমরা আগানোর চেষ্টা করব। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। থ্যাংক ইউ স্যার। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।